আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা ইনশাআল্লাহ আজকে যে জিনিসটা শুরু করতে চলেছি, এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। সো প্লাজমোডিয়াম সম্পর্কে না জেনে আপনি থার্ড প্রফ পাস করতে পারবেন এরকম ভাবাটা বোকামি, কারণ এটা এতই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো প্লাজমোডিয়াম বাংলাদেশে বর্তমানে অত বেশি পেশেন্টের যে প্লাজমোডিয়াম হচ্ছে এরকম না, বাট বাংলাদেশ চাচ্ছে যে প্লাজমোডিয়াম বাংলাদেশ থেকে একবারে ইলিমিনেট করে দেওয়ার জন্য। তো এই জন্য সরকার বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে থাকছে, এবং এই জিনিসে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য অসংখ্য প্রোগ্রাম কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। এবং প্লাজমোডিয়াম আসলে এরকম একটা রোগ করবে আমাদের, মানে ম্যালেরিয়া এরকম একটা রোগ, যে রোগে কিন্তু মানুষের জীবন সহ চলে যেতে পারে। সুতরাং এই টপিকটাকে বা এই ডিজিজটাকে কিন্তু আমাদের একটু গুরুত্বের সাথে দেখতে হবে। তাহলে চলুন আসলে আমরা প্লাজমোডিয়াম একটু পড়াশোনা শুরু করি। তাহলে প্লাজমোডিয়ামের শুরুতে এইখানে একটা যে স্ট্রাকচারটা দেখানো হচ্ছে, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, এই স্ট্রাকচারের একটা মাথা থাকে, এপিক্যাল একটা ক্যাপ থাকে, এরপরে কিছু এখানে মাইক্রোটিবিউল থাকে যেটা দিয়ে তার মুভমেন্ট করতে পারে, এবং এরপরে নিউক্লিয়াস এন্ড আদার যেসব সেলুলার অ্যাপারেটাস আছে সেই জিনিসগুলো এখানে থাকে। তাহলে আমরা আজকে যা পড়তে চলেছি সেটা কিসের অন্তর্গত? সেটা হচ্ছে স্পোরোজোয়ার অন্তর্গত, সেটা হচ্ছে ম্যালেরিয়া এবং হচ্ছে বেবেশিয়া। তাহলে আমরা একটু ভালো করে পড়াশোনার চেষ্টা করব। এবং এই বইটাতে শাস্ত্রীতে ম্যালেরিয়া নিয়ে অনেক কিছু লিখেছে, আবার আপনাদের গাইডেও আসলে ভালোই লিখেছে। গাইড থেকে কিছু জিনিস আমরা পড়বো, এবং হচ্ছে এই টপিক থেকে বা এই বই থেকেও আমরা কিছু জিনিস মিলিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এখন আসেন যে এটা কোন ফাইলামের অন্তর্গত? এটা হচ্ছে স্পোরোজোয়া, বিশেষ করে এপি কমপ্লেক্সের অন্তর্গত। কেন এপি কমপ্লেক্সের অন্তর্গত? কারণ এপি কমপ্লেক্সা মানে এপিক্যালি তাদের এরকম কিছু কমপ্লেক্স আছে যেটা অন্যদের থেকে তাদেরকে আলাদা করে ফেলেছে। যেমন আমরা আগে পড়েছি ট্রাইপেনোসোমা লিশমিনিয়াসিস, এরা ছিল হিমোফ্লাজেলেট, বাট এরা হচ্ছে স্পোরোজোয়া। এবং এরা স্পোরোজোয়ার মধ্যে এপি কমপ্লেক্স আমরা কেন বলছি? কারণ তাদের এপিক্যালি তাদের কিছু এরকম কমপ্লেক্স থাকে, যেমন হচ্ছে যে মাইক্রোটিবিউল, পোলার রিং, এরকম কিছু জিনিস থাকে যেটা হচ্ছে হোস্ট সেলকে ইনভেশন করতে সাহায্য করে, হোস্ট সেলকে ইনভেশন করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমরা আজকে যা পড়তে চলেছি সেটা হচ্ছে প্রোটোজোয়া কিংডমের অন্তর্গত। স্পোরোজোয়া হচ্ছে তার ফাইলাম। ফাইলামের মধ্যে এর মাঝখানে আমরা পাচ্ছি হিমোস্পোরিডি। এই হিমোস্পোরিডির মধ্যে হচ্ছে আমাদের সেই প্লাজমোডিয়াম। এছাড়া হিমোস্পোরিডি ছাড়া আপনি দেখতে পারবেন এখানে ইমিরিডি, এখানে আছে হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম, টক্সোপ্লাজমা, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। পিরোপ্লাজমিডিয়া, সেখানে আছে বেবিশিয়া, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তবে হিমোস্পোরিডিয়া, তার মানে প্লাজমোডিয়ামের লাইফের একটা অংশে সে হিম মানে হচ্ছে ব্লাডের মধ্যে কাটাবে, এবং ব্লাডের মধ্যে কোন একটা ঝামেলা সে করবে, এই কারণে তার নামের মধ্যে আছে হচ্ছে হিমোস্পোরিডিয়া। তাহলে কিংডমের নাম প্রোটোজোয়া, ফাইলামের নাম স্পোরোজোয়া, ওয়ার্ডারের নাম হচ্ছে হিমোস্পোরিডিয়া, এবং জেনাসের নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এই কয়েকটা জিনিস আপনি মনে রাখতে পারেন। আর ক্লাসের মধ্যে কক্কিডিয়া মানে কক্কাসের মতো গোল গোল কিছু স্ট্রাকচার আপনি এখানে পেতে পারেন। ওকে, তাহলে ম্যালেরিয়া প্যারাসাইটের হিস্ট্রি সম্পর্কে আসলে আমরা অনেক আগে থেকে জানি। ম্যালেরিয়াটা ইজিপশিয়ান হিস্ট্রি তো আসলে পাওয়া গিয়েছে অনেক দিন আগের কাহিনী। এবং ম্যালেরিয়া যে নামটা, মেল মানে হচ্ছে খারাপ, এরিয়া মানে হচ্ছে এয়ার, তার মানে আসলে দূষিত বায়ু থেকে পাওয়া যাচ্ছে, এরকম একটা কথা দিয়ে ম্যালেরিয়া নামটা আবিষ্কার করা হলো। ওকে, সো এইখানে এই যে ছবি দেখাচ্ছি যে এপি কমপ্লেক্সে কেন বলা হচ্ছে, তাদের এই এপিক্যাল স্ট্রাকচার গুলো দিয়ে তারা হোস্টকে ইনভেট করতে পারে। এবং এইখানে ম্যালেরিয়ার স্ট্রাকচারটা তো আমরা সেম প্যাটার্ন দেখতে পাইলাম, এই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। তো আমরা ম্যালেরিয়ার ইতিহাস নিয়ে আসলে বললাম না, ম্যালেরিয়ার কজেটিভ এজেন্টে যদি আমরা যাই, যে সারা বিশ্বে অনেক রকমের প্লাজমোডিয়াম আছে। তবে অনেক রকমের প্লাজমোডিয়ামের মধ্যে স্পেশাল 4 থেকে 5টা প্লাজমোডিয়াম আসলে হিউম্যানকে ইনফেক্ট করে থাকে। এর মধ্যে বাংলাদেশে উপস্থিত হচ্ছে 2টা। কোনগুলো সেগুলো আমরা ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তাহলে এখানে দেখেন, দ্য পজিটিভ এজেন্ট অফ ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা বললাম যে প্লাজমোডিয়াম, এবং এর 125টা স্পিসিসের কথা বলা হচ্ছে। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 5টা, কারণ এই 5টা স্পিসিস হচ্ছে মানুষে ইনফেকশন করে থাকে। এর মধ্যে প্রথম দুইটা হচ্ছে মূলত বাংলাদেশে উপস্থিত। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স, একটা হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপারাম। তাহলে বাংলাদেশে কোন দুইটা উপস্থিত? এই প্রথম দুইটা। তাহলে প্লাজমোডিয়াম ভাইভেক্স এটা কি করে? এটা হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া করে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি বিনাইন বলতে এরকম একটা কন্ডিশন যেটা আমাদেরকে মারণ ঘাতি না, যেটা আমাদেরকে মেরে ফেলবে এরকম অবস্থা না, বাট এটা একটা ম্যালেরিয়া করতে পারে। এবং এইখানে বলা হচ্ছে পিরিয়ডিসিটি অফ ফিভার ইজ 48 আওয়ার্স। 48 আওয়ার্স। তাহলে টার্সিয়ান ম্যালেরিয়া যেগুলা, আমরা ফিভারের প্যাটার্নকে আমরা কয়েক রকমের বলতে পারি। একটা হচ্ছে কিউটেরিয়ান ফিভার। কিউটেরিয়ান ফিভার মানে হচ্ছে যে ফিভারটা আপনার প্রতি ঘন্টায় মানে প্রতিদিন আসতেছে, যেটা 24 ঘন্টার মধ্যে আসতেছে, সেটাকে আমরা বলি কিউটেরিয়ান ফিভার। ঠিক আছে, যেমন আমরা বলি না প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, তেমনি ফিভারের মধ্যে আমরা বলি এরকম কিউটেরিয়ান। এবং হচ্ছে টার্সিয়ারি মানে হচ্ছে 48 ঘন্টা পরে আসবে। ঠিক আছে, কোয়ার্টার মানে হচ্ছে 72 ঘন্টা পর পর আসবে। তাহলে এখানে আপনি নাম দেখতে পাচ্ছেন যে প্লাজমোডিয়াম ভিভেক্স বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, তার মানে ম্যালেরিয়াটা ভালো। তার মানে এখানে জ্বর আসবে 48 ঘন্টা পরে। ঠিক আছে, তাহলে পিরিয়ডিসিটি অফ ফিভার ইজ 48 আওয়ার্স, মানে প্রতি 3 দিনে পরপর জ্বর আসে। তার মানে শনিবারে জ্বর আসলো, রবি সোম ভালো, আবার হচ্ছে বুধবারে জ্বর আসবে। ওকে, তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি।
আচ্ছা, এখন প্লাজমোডিয়াম ফেলসিপারাম সেখানে কি করে, মেলিগনেন্ট টার্সিয়ারি ম্যালেরিয়া, তার মানে এইখানে 48 ঘন্টা পর পর জ্বর আসে। তবে এই জ্বরটা একটু ভয়ঙ্কর, কেন, এটা মেলিগন্যান্ট, তার মানে এটা আপনাকে এরকম মারণঘাতী একটা রোগ করতে পারে বা এরকম একটা সমস্যা করতে পারে যেটা দিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসেন প্লাজমোডিয়াম মেলেরি, তাহলে প্লাজমোডিয়াম ভিভেক্স পড়লাম, প্লাজমোডিয়াম ফেলসিপারাম পড়লাম। এই ভিভেক্স, প্লাজমোডিয়াম ভিভেক্স হচ্ছে আমাদের মোটামুটি প্লেইন ল্যান্ডে পাওয়া যায়। আপনি এটা মনে রাখবেন যে আমাদের সমতল ভূমিতে পাওয়া যায় হচ্ছে ভিভেক্স, আর হচ্ছে ফেলসিপারাম পাওয়া যায় হচ্ছে হিলি এরিয়া, ঠিক আছে, যেমন হচ্ছে চিটাগাং, সিলেট, এইসব হিলি এরিয়াতে প্লাজমোডিয়াম ফেলসিপারাম পাওয়া যায়, বিশেষ করে চিটাগাং এরিয়াতে। আচ্ছা, প্লাজমোডিয়াম ম্যালেরিয়াতে আমরা বললাম বিনাইন কোয়ার্টার ম্যালেরিয়া, তার মানে এটাও বিনাইন একটা রোগ, বাট কোয়ার্টার তার মানে হচ্ছে 72 ঘন্টা পর পর এটা হচ্ছে আসবে। প্লাজমোডিয়াম ওভালি, এটাকে আমরা বলতেছি যে টার্সিয়ান ম্যালেরিয়া, তার মানে এটাও 48 ঘন্টা পর পর আসবে। এই চারটা হচ্ছে মেইন। আর প্লাজমোডিয়াম নোলেসি, প্লাজমোডিয়াম নোলেসি এটা আসলে মানুষকে অত বেশি আক্রমণ করে না, বাট এটা মূলত মানকিতে আক্রমণ করে, নওলেসি। এবং এটা হচ্ছে কোয়ার্টেরিয়ান ম্যালেরিয়া করে, তার মানে সে 24 ঘন্টা পর পর আক্রমণ করতে পারে। তাহলে মোটামুটি আমরা মেইন প্লাজমোডিয়াম অর্গানিজম গুলোর নাম জানলাম। তাহলে প্রথমত আপনাদেরকে বেশ কয়েকবার যেটা প্রশ্ন করবে সেটা হচ্ছে ক্লাসিফাই প্লাজমোডিয়াম, বা প্লাজমোডিয়ামের কয়েকটা স্পিসিস এর নাম বলো, প্লাজমোডিয়ামের কোন স্পিসিস গুলো মানুষকে আক্রমণ করে, প্লাজমোডিয়ামের কোন স্পিসিস গুলো বাংলাদেশে পাওয়া যায়, মোটামুটি সেই জিনিসগুলো আমরা জেনে গেলাম। ওকে, এবারে আমরা যদি চলে আসি সরাসরি লাইফ সাইকেলে কি হয়, তাহলে প্লাজমোডিয়ামের হোস্ট, প্লাজমোডিয়ামের হোস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্লাজমোডিয়ামের দুইটা হোস্ট থাকে। ঠিক আছে, দুইটা হোস্ট থাকে এইখানে। ডেফিনেটিভ হোস্ট কোনটা, ডেফিনেটিভ হোস্ট হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিটো। এর আগে আমরা যেগুলো পড়েছিলাম যেমন ধরেন ট্রাইপেনোসোমা, এটা কিন্তু মানুষের মধ্যে তাদের রিপ্রোডাকশন হচ্ছিল, বাট এইখানে রিপ্রোডাকশনটা হবে হচ্ছে কোথায়, রিপ্রোডাকশনটা হবে এনোফিলিস মস্কিউটোতে। কোন এনোফিলিস মস্কিউ, ফিমেল এনোফিলিস মস্কিউটোতে। কেন, কারণ মেল এনোফিলিস মস্কিউটো আসলে মানুষকে বাইট করে না, কারণ ফিমেলদের যেই তাদের ওভামের ম্যাচুরেশন এগুলোর জন্য আসলে ব্লাডের দরকার হয়। তাহলে এটা ফিমেল এনোফিলিস মস্কিউটোর মধ্যে তার রিপ্রোডাক্টিভ লাইফ কমপ্লিট করবে, এই কারণে এটা হচ্ছে তার ডেফিনেটিভ হোস্ট। এবং এই যে তার সেক্সুয়াল স্টেজটা পার করছে এটাকে আমরা বলি হচ্ছে স্পোরোগনি। তাহলে মানুষ কোনটা, মানুষ হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, এবং মানুষের মধ্যে যে তার যে এসেক্সুয়াল যে লাইফটা সে পার করছে এটাকে আমরা বলি হচ্ছে সাইজোগনি। ঠিক আছে, আর মেইলটা আমাদেরকে কামড়ায় না, মেইল আসলে ফ্রুট জুস টুস এগুলোতে সে কামড়ায়। ওকে, এবং এই কয়েকটা কথা আমরা খেয়াল করলাম। আচ্ছা, এবার আসলে হিউম্যান সাইকেল, তাহলে হিউম্যান সাইকেলে এখানে কিছু জিনিস আমরা জেনে নেই যে হিউম্যান সাইকেলে আসলে কি আছে। তার আগে হিউম্যান সাইকেলে বোঝার আগে আমরা যদি একটু বলি যে আসলে ম্যালেরিয়ার কি কি ফর্ম আছে, আপনাদেরকে যদি এটা একটু ক্লিয়ার করে দিই তাহলে আমার কাছে মনে হয় যে আপনাদের জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, তাহলে হিউম্যান সাইকেলে যাওয়ার আগে আমরা একটু বলি যে ম্যালেরিয়ার কি কি রকমের ফর্ম আছে। তাহলে ম্যালেরিয়ার আপনি যে ফর্ম গুলা পাবেন এর মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট ফর্ম হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে স্পোরোজয়েড। ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে স্পোরোজয়েড। তাহলে প্রথমত আসি যে মরফোলজিক ফর্ম গুলা কি। তাহলে আপনি যখন নামগুলা শুনবেন তখন আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আসি মরফোলজিক ফর্ম। তাহলে মরফোলজিক ফর্মে আমরা এক নম্বরে পাচ্ছি হচ্ছে স্পোরোজয়েড। তাহলে স্পোরোজয়েডটা এরকম স্ল্যান্ডার নেরো, মাঝখানে নিউক্লিয়াস থাকবে, এইরকম একটা স্ট্রাকচারকে আমরা বলছি স্পোরোজয়েড। ঠিক আছে, এটা একটু কার্ভ থাকে, দুইটা এন্ডি টেপারিং থাকে। হ্যাঁ, তাহলে এক এক নম্বর শর্ত হচ্ছে এটা কার্ভ প্লাস হচ্ছে টেপারিং এট টু এন্ডস। ঠিক আছে, এই তো এই কয়েকটা কথা মনে রাখলেই পারেন, এবং এখানে কিন্তু কোনো পিগমেন্ট থাকে না। আচ্ছা, এরপরে এইটা যখন একটা রাউন্ড শেপ স্ট্রাকচার নিয়ে যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে মেরোজয়েড। তাহলে এই জিনিসটা যখন পেঁচায় টেঁচায় গেল তখন সেটাকে আমরা বললাম হচ্ছে মেরোজয়েড। মেরোজয়েডের পরে, মেরোজয়েডের পরে এরপর এইটা যখন আরো গোল হবে এবং এখানে যখন কিছু ফুড ভেকিউল এপিয়ার করবে, হ্যাঁ, এখানে ফুড ভেকিউল এবং কিছু রিংস লাইক স্ট্রাকচার টাকচার এপিয়ার করবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ট্রফোজয়েড। তাহলে স্পোরোজয়েড, মেরোজয়েড, ট্রফোজয়েড। ট্রফোজয়েডের পরে এখানে দেখবো যে অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত যখন একটা স্ট্রাকচার পাওয়া যায় যেখান থেকে অনেকগুলো নিউক্লিয়াস পাওয়া যায় তখন সেটাকে আমরা বলি সিজন। ঠিক আছে, সিজন। আর কিছু কিছু ক্ষেত্রে এগুলোর মধ্যে হচ্ছে তাদের গ্যামেটোসাইট গ্রো করে তখন এটাকে আমরা বলি হচ্ছে গ্যামেটোসাইট ফর্ম। তাহলে মোটামুটি এই কয়েকটা হচ্ছে তার, এই কয়েকটা হচ্ছে উম, তার স্ট্রাকচার বা তার মরফোলজি। এর মধ্যে ইনফেকশন আসলে কারা কারা করে, এই যে স্পোরোজয়েডটা, এইটা হচ্ছে মূলত আমাদের স্পোরোজয়েড দিয়ে ইনফেকশনটা হয় যখন আমাদের এনোফিলিস মস্কিটো বাইট করে। তো এনোফিলিস মস্কিটো বাইটের সাথে এই ধরনের এটা একটা মশা, তাহলে এই মশার এটা হচ্ছে প্রোবস্কিস, এইখান দিয়ে যখন বাইট করে এই মশাটা ধরলাম এটা হচ্ছে পা, যাই হোক, তাহলে এই যে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে সে সরাসরি হচ্ছে এই স্পোরোজয়েডটাকে ছেড়ে দেয়, হ্যাঁ, স্পোরোজয়েডটা টাটা করে ঘুরতে থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই স্পোরোজয়েড গুলো যখন আমাদের লিভারে যায় সেই লিভারে গিয়ে স্পোরোজয়েড গুলো আলটিমেটলি চুপচাপ গোলগাল হয়ে মেরোজয়েড আকারে বসে থাকে, ট্রফোজয়েড আকারে বসে থাকে। তাহলে আপনি এই ট্রফোজয়েড দিয়ে ইনফেকশন কোথায় কোথায় হবে, যখন আপনার কোনো টিস্যু থেকে সরাসরি মানে চলে যাচ্ছে, যেমন ধরেন এটা হতে পারে
ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে। তাহলে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে কিন্তু ট্রোফোজেট ছড়াতে পারে, কারণ আমাদের আরবিসির ভিতরে এই ট্রোফোজেট ফর্মটা থাকে। ওকে, ব্লাড ট্রান্সফিউশন। আবার ধরেন আপনি যদি চিন্তা করেন যে ট্রান্সপ্লাসেন্টাল, এটা কিন্তু ট্রান্সপ্লাসেন্টাল ছড়িয়ে যেতে পারে। আবার আরেকটা ফর্ম হচ্ছে যদি কেউ ড্রাগ এডিক্ট হয়, ঠিক আছে, সো ড্রাগ এডিক্টের ক্ষেত্রে ছড়িয়ে যেতে পারে, কারণ তারা ড্রাগ এডিক্টরা যেহেতু একই সিরিঞ্জ ইউজ করে, তো একই সিরিঞ্জ ইউজ করার মাধ্যমে ওই সিরিঞ্জে ব্লাড থাকে এবং ব্লাডের মাধ্যমে তারা আসলে এটা একজন থেকে আরেকজনে চলে যেতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, যে কিভাবে কি হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মূল ফর্ম যেখান থেকে ইনফেকশন হচ্ছে, একটা ফর্ম আমরা বুঝলাম, সেটা হচ্ছে স্পোরোজয়েড, আর একটা হচ্ছে ট্রোফোজয়েড। তাহলে এই দুইটা ফর্ম সম্পর্কে আমাদের একটু ভালো মনে রাখতে হবে। স্পোরোজয়েডটা একটু লম্বা থাকে। স্পোরোজয়েডটা এটা সাধারণত ইনফেক্টিভ ফর্ম, মানে মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম, এবং এটা আরবিসি কে আক্রমণ করে না, এটা মূলত আমাদের লিভারে গিয়ে আলটিমেটলি আক্রমণটা করে আর কি। এই কয়েকটা কথা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ওকে, সো এই তো এই এই কয়েকটা জিনিস আমরা মনে রাখবো। এবার আসেন হচ্ছে লাইফ সাইকেল অফ দ্য ম্যালেরিয়াতে আমরা ঢুকি। তাহলে লাইফ সাইকেলের মধ্যে আমরা বললাম যে তার ডেফিনেটিভ হোস্ট হচ্ছে একটা মশা। আর সে হিউম্যানের মধ্যে একটা সাইকেল করে। তাহলে হিউম্যানের মধ্যে হিউম্যান সাইকেলের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, এই যে আমরা যে জিনিসটা আপনাদেরকে পরিচয় করালাম, যে স্পোরোজয়েড হচ্ছে এখানে তার ইনফেক্টিভ ফর্ম। স্পোরোজয়েডটা কোথায় থাকে? স্পোরোজয়েডটা হচ্ছে এনোফিলিস মসকিউটোর স্যালাইভারি গ্ল্যান্ডে আপনি সেই স্পোরোজয়েডটা পাচ্ছেন, ঠিক আছে। তাহলে এই স্পোরোজয়েডটা এছাড়াও কিন্তু কি কিভাবে, স্পোরোজয়েড না মানে ম্যালেরিয়াটা এছাড়া বা কি কিভাবে আমাদের ছড়াতে পারে, যখন এটা ট্রান্সপ্লাসেন্টাল ছড়াতে পারে বা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ছড়াতে পারে, সেক্ষেত্রে মেরোজয়েড, ট্রোফোজয়েড এই জিনিসগুলো হচ্ছে ইনফেক্টিভ ফর্ম হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে মেরোজয়েড এবং ট্রোফোজয়েড দুইটা নাম মনে রাখতে পারেন। তাহলে মোড অফ ইনফেকশন কি? এনোফিলিস মসকিউটো বাইটের মাধ্যমে হচ্ছে। এছাড়া ব্লাড ট্রান্সফিউশন, ট্রান্সপ্লাসেন্টাল এই জিনিসগুলো আমরা বলেছি। আচ্ছা, এখন আসেন যে এইখানে হিউম্যানের মধ্যে তার কি কি এসেক্সুয়াল স্টেজ গুলা চলে। এসেক্সুয়াল স্টেজের মধ্যে একটা হচ্ছে, মূলত আরবিসি দিয়ে আমরা চিন্তা করবো, একটা হচ্ছে আরবিসির ভিতরে চলে, তাহলে এটাকে আমরা বলি ইরেথ্রোসাইটিক সাইজোগনি। সাইজোগনি মানে হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে অ্যাসেক্সুয়াল ডেভেলপমেন্ট। আর যেহেতু যেটা আরবিসির বাইরে চলে, সেটাকে আমরা বলি এক্সোইরেথ্রোসাইটিক সাইজোগনি। আরেকটাতে সে হচ্ছে গ্যামিট ডেভেলপ করে, এই কারণে নাম হচ্ছে গ্যামিটোগনি। তাহলে এই তিনটা তাহলে এসেক্সুয়াল সাইকেল আমাদের মধ্যে চলে। একটা হচ্ছে ইরেথ্রোসাইটিক সাইজোগনি, একটা হচ্ছে আরবিসির বাইরে এক্সোইরেথ্রোসাইটিক, এবং হচ্ছে গ্যামিটোগনি। আচ্ছা, এখন আসেন লেখছে যে এক্সোইরেথ্রোসাইটিক সাইজোগনি, এটাকে অনেকে বলে প্রি ইরেথ্রোসাইটিক সাইজোগনি, একই কথা আসলে। তার মানে প্রি ইলেকট্রোসাইটিক সাইজোগনি মানে হচ্ছে আমার আরবিসি তে যাওয়ার আগে যে স্টেজটা, যে সাইকেলটা চলছে, এটা কোথায় চলে? এটা হচ্ছে সাধারণত লিভারে চলে, এই কারণে বলা হচ্ছে প্রি ইলেকট্রোসাইটিক সাইজোগনি। তাহলে এই যে দেখেন, মানুষ এসেক্সুয়াল হোস্ট, মানুষের মধ্যে এনোফিলিস মস্কিটো বাইট করলো, বাইট করার মাধ্যমে সে হচ্ছে স্পোরোজয়েডকে ঢুকাই দিল। স্পোরোজয়েডকে ঢুকাই দেওয়ার পরে কি কি ঘটনা ঘটে? স্পোরোজয়েডটা আমাদের শরীরে ঢুকলো, এই যে স্পোরোজয়েড লিভারের মধ্যে চলে গেল। লিভারের মধ্যে চলে গেলে বেচারা আর এরকম লম্বা সময় থাকলো না, সে চুপচাপ খাটোমাটো একটা আকৃতি নিয়ে নিল। তাহলে সেটাকে আমরা বললাম হচ্ছে ট্রফোজয়েড। এটাকে আমরা বললাম কি? ট্রফোজয়েড। তাহলে এই ট্রফোজয়েডটা খেয়ে খেয়ে ফুলে ফেপে মোটা সোটা হইলো। হওয়ার পরে সে চিন্তা করলো, আচ্ছা আমি ট্রফোজাইট একা বসে আছি, এখন তো আমাকে মাল্টিপ্লাই করা দরকার। তাহলে সে আস্তে আস্তে তার ফিশনের মাধ্যমে, বাইনারি ফিশনের মাধ্যমে সে অনেকগুলা নিউক্লিয়াস তৈরি করলো। পরে সেই নিউক্লিয়াস গুলোর চারপাশে রিম অফ দ্য সাইটোপ্লাজম, তাহলে প্রথমে তারা অনেকগুলো নিউক্লিয়াস তারা তৈরি করলো। এরপর এগুলোর পাশে সাইটোপ্লাজম যুক্ত হলো। এগুলোর পাশে যখন সাইটোপ্লাজম যুক্ত হলো, তাহলে এরকম নিউক্লিয়াস সাইটোপ্লাজম এই জিনিসগুলোকে আমরা বললাম হচ্ছে সাইজন। এই সাইজন গুলো একটা পর্যায়ে যখন লিভার সেলে আর জায়গা নিচ্ছে না, তখন লিভার সেলটাকে ফাটায় ভেদ করে তারা বের হয়ে আসছে, তখন আমরা বলছি তাদেরকে হ্যাপাটিক মেরোজয়েড। এখন এই যে হ্যাপাটিক মেরোজয়েডটা হইলো, এই হ্যাপাটিক মেরোজয়েড আরো কিছু লিভার সেলকে আক্রমণ করতে পারে, অথবা তারা সার্কুলেশনে চলে আসতে পারে। যখন এই হ্যাপাটিক মেরোজয়েড গুলো সার্কুলেশনে চলে আসবে, তখন ইরেথ্রোসাইটিক সাইজিকুনি শুরু হয়ে যাবে, কারণ সার্কুলেশনে আসা মানে সে ব্লাডকে আক্রমণ করবে, আরবিসি কে আক্রমণ করবে। তাহলে লিভারের মধ্যে যে ঘটনাটা ঘটলো, এটাকে আমরা বললাম প্রি ইরেথ্রোসাইটিক সাইজিকুনি। এই প্রি ইরেথ্রোসাইটিক সাইজিকুনিতে দুইটা ঘটনা ঘটলো। একটা হচ্ছে স্পোরোজয়েড ঢুকলো, স্পোরোজয়েডটা ট্রোফোজয়েডে পরিণত হইলো, ট্রোফোজয়েড মাল্টিপ্লিকেশন করলো, সেখান থেকে নিউক্লিয়াস হইলো অনেকগুলা, নিউক্লিয়াসের পাশে সাইটোপ্লাজম যুক্ত হইলো, আমরা বললাম যে সাইজন। দেন সেই সাইজন থেকে হ্যাপাটিক মেরোজয়েড হইলো, মেরোজয়েড গুলা রাপচার করে, হ্যাপাটোসাইটকে রাপচার করে লিভার সেলকে আক্রমণ করতে পারে, আরবিসি কে আক্রমণ করতে পারে। এইখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে এই স্পোরোজয়েটটা চুপচাপ গিয়ে বসে থাকতে পারে, যে না সে আর কোনো মাল্টিপ্লিকেশন করবে না, সে ট্রোফোজয়েট হয়ে চুপচাপ হয়ে বসে থাকবে, সেগুলোকে আমরা বলি হচ্ছে হিপনোজয়েড। তাহলে যখন দুইটা স্পিসিসের ক্ষেত্রে আপনি হিপনোজয়েড পাবেন, হিপনোজয়েড মানে হচ্ছে এই স্পোরোজয়েড গুলো ঢুকে চুপ করে এখানে গিয়ে বসে থাকে, সে আর কিচ্ছু করবে না, কোনো স্টেজ করবে না, সে চুপ করে এখানে বসে থাকবে। সে দেখছে পরিবেশ পরিস্থিতি খারাপ, সে অপেক্ষা করতেছে উপযুক্ত সময়, এটাকে বলা হয় হিপনোজয়েড। তাহলে প্লাজমোডিয়াম ভিভেক্স এবং প্লাজমোডিয়াম ওভালি, ঠিক আছে, ও ভাই আপনি মনে রাখতে পারেন অভি, ঠিক আছে। অভির ক্ষেত্রে কি হয়? অভি খুব ভয় ডরালোক, মানে ডরপুক একটা ছেলে। তাহলে সে কি করে? সে হচ্ছে চুপচাপ গিয়ে বসে থাকে, সুযোগের অপেক্ষা, সুযোগ সন্ধানী ছেলে হচ্ছে অভি। তাহলে
ওভালি এবং হচ্ছে ভাইভেক্স, এরা হিপনোজয়েড আকারে থাকে। এবং হিপনোজয়েড আকারে যখন থাকে, ঘুমায় থাকে, তখন কি হয়, তখন তারা রিল্যাপস করতে পারে, ঠিক আছে। তখন তারা আবার নতুন করে জেগে উঠতে পারে, নতুন করে আক্রমণ করতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে রিল্যাপস, ঠিক আছে। তাহলে এই কথাগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রি ইরেথ্রোসাইটিক সাইজোগনির অপর নাম হচ্ছে এক্সিরেথ্রোসাইটিক সাইজোগনি। এখানে কোথায় হয়? লিভারে হয়। আপনাকে একটা অ্যানোফিলিস মস্কিটো কামড় দেওয়ার 30 মিনিটের মধ্যে তার লিভারে চলে যেতে পারে, কারণ সার্কুলেশনে থাকলে তারা এখন দুর্বল, তাদেরকে মেরে ফেলা হবে। তাহলে সার্কুলেশনে না দিয়ে তারা চলে যায় হচ্ছে লিভারে। লিভারের মধ্যে তারা সার্কাম স্পোরোজয়েড একটা প্রোটিন আছে, সার্কাম স্পোরোজয়েড প্রোটিন, এটা স্পোরোজয়েডের সারফেসে আছে। এবং এই সার্কাম স্পোরোজয়েড প্রোটিনের একটা রিসেপ্টর আবার লিভারে আছে। তখন ওই রিসেপ্টরে তারা লিভারের ওই হেপাটোসাইটের মধ্যে রিসেপ্টরটা আছে, ওইটার সাথে তার সার্কাম স্পোরোজয়েড প্রোটিনটা বাইন্ড করে। নামগুলো একটু কঠিন, বাট মুখস্থ করতে হবে। সার্কাম স্পোরোজয়েড প্রোটিনটা বাইন্ড করার পরে এই স্পোরোজয়েডটা এন্ট্রি নিতে পারে, ঠিক আছে। তাহলে এই কথাগুলো আমরা ইনশাআল্লাহ মনে রাখবো, একটু পরে আমরা বাকি ক্লাসটা কন্টিনিউ। ওকে, তো আমরা আবার পড়াশোনা শুরু করি। তাহলে যেখানে ছিলাম, যে সার্কাম স্পোরোজয়েড প্রোটিন, এই সার্কাম স্পোরোজয়েড প্রোটিন যেটা হচ্ছে স্পোরোজয়েডের সারফেসে আছে, এইটা দিয়ে তারা হ্যাপাটোসাইটের সাথে বাইন্ড করলো। তাহলে এই সমস্ত কথা যখন আপনি পড়বেন, তখন মনে মনে একটা ছবি এঁকে ফেলবেন, ঠিক আছে। এই যেমন হচ্ছে লিভার, এই লিভারে ধরেন এটা হচ্ছে একটা হ্যাপাটোসাইট, এই হ্যাপাটোসাইটের ছবি একটা মনে মনে আঁকবেন। এরপরে আপনি এই জায়গাতে প্রোটিনের নামটা লিখবেন। প্রোটিনের নামটা কি? সার্কাম স্পোরোজয়েড। তাহলে আপনি এই সংক্ষেপে লেখেন সার্কাম স্পোরোজয়েড, ঠিক আছে। সার্কাম স্পোরোজয়েড প্রোটিন, এর সাথে আমাদের এই যে স্পোরোজয়েডটা আছে এটা এসে বাইন্ড করবে। তাহলে এইভাবে যখন আপনি একটু পড়াশোনা করবেন, আপনার এগুলো মনে থাকবে ভালো। আচ্ছা, তো এটা বাইন্ড করার পরে দেন এটা ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢোকার পরে সেটা রাউন্ডেড একটা ফর্ম নিয়ে নিল, এবং রাউন্ডেড ফর্ম নেওয়ার পরে এটা নাম হয়ে গেল ট্রোফোজয়েড। তো ট্রোফোজয়েড হচ্ছে তার ফিডিং স্টেজ, কারণ স্ট্রোফো মানে হচ্ছে খাওয়া দাওয়া। তাহলে এটা এরকম একটা অবস্থা যেখানে তার ফিডিং স্টেজে আছে, এবং সে ফিডিং স্টেজে দেওয়ার পরে তার নিউক্লিয়াসটাকে, তার একটা নিউক্লিয়াস যেটা ছিল, এই নিউক্লিয়াসটাকে সে অনেকগুলা অংশে ভাগ করে। সুতরাং আপনি একটা সেল পাবেন, তার মধ্যে অসংখ্য 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 নিউক্লিয়াস পাবেন। এই যে অসংখ্য নিউক্লিয়াস পাচ্ছেন, এটাকে আমরা বলছি সিজন, ঠিক আছে। এরপরে সেই সিজনটার গায়ে আস্তে আস্তে কি হবে? সাইটোপ্লাজম জমা হবে, এবং সাইটোপ্লাজম জমা হওয়ার পরে সেটা একটু পরে বের হয়ে যাবে, ঠিক আছে। এবং যখন সেটা রাপচার হচ্ছে, তারা বিভিন্ন রকম আরবিসি কে সেটা ড্যামেজ করবে, এবং সেখান থেকে আমাদের ইরেথ্রোসাইটিক সাইজোগনি শুরু হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা হ্যাপাটোসাইটিকে ডরমেন্ট অবস্থায় থাকে, যেটাকে আমরা বললাম প্লাজমোডিয়াম ওভালি এবং হচ্ছে ভিভেক্স এর ক্ষেত্রে আমরা এটা পাই, এবং সেই ক্ষেত্রে এটাকে আমরা বলছি হচ্ছে হিপনোজয়েড। এবং যেহেতু ডরমেন্ট অবস্থায় যায়, পরবর্তীতে তারা সেটা রিল্যাপস করতে পারে। আর আরেকটা ফেনোমেনন আছে যেটাকে বলা হয় রিক্রুডেসেন্স। তাহলে রিক্রুডেসেন্স জিনিসটা কি, এটা ইনশাল্লাহ একটু পরে আলোচনা হবে, বাট এই টার্মটা মনে রাখেন, হ্যাঁ, একটু পরে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। ওকে। ওকে, তাহলে আসেন যে রিল্যাপস এবং রিক্রুডেসেন্স এই দুটার পার্থক্যটা একটু দেখে ফেলি। তাহলে রিল্যাপস আমরা কোথায় দেখলাম? প্লাজমোডিয়াম ভিভেক্স এবং হচ্ছে ওভালিতে রিল্যাপস হয়। কেন হয়? এটা হিপনোজয়েড ফর্মে চলে যায়, যখন হিপনোজয়েড ফর্ম থেকে এটা আবার নর্মাল ফর্মে ব্যাক করে, সেটা হচ্ছে রিল্যাপস। রিল্যাপস জিনিসটা কি? ধরেন আজকে আপনার একটা রোগ হলো, এই রোগটা অনেক বছর ধরে নাই, আবার যখন এটা রোগটা আসলো, এটাকে আমরা বলি প্রাদুর্ভাব, মানে আগে একবার ছিল এখন আবার করে আসছে। এই জিনিসটাকে বলা হচ্ছে রিল্যাপস। আচ্ছা, এখন রিল্যাপস কোথায় পাইলাম? মানে ওভালি এবং হচ্ছে ভিভেক্সে আপনি পান, এবং কারণটা অলরেডি আলোচনা করেছে। আর রিক্রুডেসেন্সে কোথায় পাওয়া যাচ্ছে? প্লাজমোডিয়াম ফেলসিপারাম এবং প্লাজমোডিয়াম মেলেরিতে আপনি হচ্ছে রিক্রুডেসেন্স পাচ্ছেন। রিক্রুডেসেন্স কেন পাচ্ছেন? ধরেন আপনি একটা মানুষের ম্যালেরিয়া হয়েছে, আপনি তাকে চিকিৎসা করেছেন, ট্রিটমেন্ট দিয়েছেন। ট্রিটমেন্ট কমপ্লিট করার পরেও দেখা যাচ্ছে না, কিছু পরিমাণ প্যারাসাইট রয়ে যাচ্ছে, কিছু পরিমাণ প্যারাসাইট মনে হয় থেকে যাচ্ছে। কেন? কারণ এটার একটা কারণ হচ্ছে যে প্লাজমোডিয়াম মেলেরিতে ইভেন 60 বছর পর্যন্ত রিক্রুডেসেন্স পাওয়া যায়। তার মানে তাদেরকে একটু পর পর আবার রিক্রুট করা হচ্ছে, এখানে তারা আবার মাঠে নেমে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ আপনি যে ড্রাগ দিচ্ছেন, সেই ড্রাগের সমস্ত প্যারাসাইট মারা যাচ্ছেন। এটা কেন হতে পারে? এটার একটা কারণ হচ্ছে যে এই প্যারাসাইট গুলা খুবই লো লেভেল, মানে এইরকম আনডিটেক্টেবল লো লেভেলে আপনার সার্কুলেশনে ছিল অনেকদিন, এরপর সে এপিয়ার করে, ঠিক আছে। তাহলে হিপনোজয়েড যদি থাকে, সে একদম ডরমেন্ট অবস্থায়, তাকে আপনার বডি খুঁজেই পায় নাই। আর এইখানে যেটা হচ্ছে যে আপনি ড্রাগ দেওয়ার পরেও এই প্যারাসাইটটা ড্রাগের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যায়। কিন্তু যেহেতু আপনি ড্রাগ দিয়েছেন, অধিকাংশ প্যারাসাইট সে ড্রাগের কারণে মারা গেল। ধরেন 100টা প্যারাসাইট আছে, আপনি ড্রাগ দিলেন, ড্রাগ দেওয়ার কারণে 99টা বা 95টা প্যারাসাইট মরে গেল। এখন বাকি যে 5টা প্যারাসাইট আছে, এটা কিন্তু আপনাকে কোনো রোগ করবে না। কিন্তু ঘটনা যেটা হবে, এই 5টা প্যারাসাইট আস্তে আস্তে গ্রো করবে, গ্রো করে কয়েক মাস পরে আবার আপনার সেম রোগটা হবে। তো এইভাবে আপনি দেখবেন যে কয়েক মাস পর পর আপনি চিকিৎসা নিচ্ছেন, অধিকাংশ মরে যাচ্ছে, কিছু থেকে যাচ্ছে। ওই যে কিছু কিছু থেকে যায়, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রিক্রুডেসেন্স। তাহলে আশা করি আপনাদের এই রিক্রুডেসেন্স এর আইডিয়াটা বা এই রিক্রুডেসেন্স এর কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে, যে রিক্রুডেসেন্স এবং হচ্ছে রিল্যাপস কি। কারণ স্যাররা এই রিক্রুডেসেন্স এবং রিল্যাপসের পার্থক্যটা কিন্তু পরীক্ষায়
তাহলে এখানে একটা শব্দ আপনি এখানে অ্যাড করবেন, সেটা হচ্ছে যে রিক্রুডেসেন্স হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে প্যারাসাইট রিমেইন ইন দ্য সাব ক্লিনিক্যাল লেভেল। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে যে যে প্রথমত যে জিনিসটা হয়, যেটা সাব ক্লিনিক্যাল লেভেলে থাকার কারণে এটা ইনিশিয়ালি সাইন সিমটম শো করে না, বাট যখন প্যারাসাইটের সংখ্যাটা বাড়া শুরু করে, বাড়তে বাড়তে এই রিক্রুডেসেন্সের ব্যাপারটা ঘটে এবং তখন প্যারাসাইট আবার সাইন সিমটম শো করে। এবং এই জিনিসটা আপনি দেখবেন যে হয়তো বা কয়েক মাসের মধ্যে হতে পারে, যেমন প্লাজমোডিয়াম ফেলসিপারাম 5-6 মাস পরেই আবার হচ্ছে সে আবার ফিরে আসতে পারে আগের মতো সাইন সিমটম নিয়ে। আর প্লাজমোডিয়াম মেলেরির ক্ষেত্রে এত কম পরিমাণে তারা এই সাইকেলটা কন্টিনিউ করতে পারে যে 60 বছর পরেও প্লাজমোডিয়াম মেলেরি ফিরে আসতে পারে। তাহলে প্লাজমোডিয়াম মেলেরি এবং প্লাজমোডিয়াম ফেলসিপারাম কত ভয়ঙ্কর হতে পারে আপনি চিন্তা করেন। আপনি ড্রাগ দেওয়ার পরও তাদেরকে 100% মারতে পারবে না, তারা আবার ফিরে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রিল্যাপস এবং হচ্ছে রিক্রুডেসেন্সের পার্থক্য খুব ভালো করে খেয়াল করতে হবে। ওকে, তাহলে আমরা প্রি ইরেথ্রোসাইটিক সাইজোগনি শেষ করলাম, এবার আমরা ইরেথ্রোসাইটিক সাইজোগনির কথা একটু বলি। ইরেথ্রোসাইটিক সাইজোগনিতে যে জিনিসটা আমরা যেখানে ছিলাম, তাহলে মেরোজয়েডটা বের হইলো কোন জায়গা থেকে? লিভার থেকে মেরোজয়েড বের হইলো। এই লিভার থেকে যে মেরোজয়েড গুলো বের হয় সেগুলো হচ্ছে আরবিসি কে আক্রমণ করে। এগুলো আমরা এইচএসসি তো পড়ে এসেছি, তারপর আবার একটু পড়ছি। তাহলে সেখানে তারা আরবিসি কে যখন আক্রমণ করে, তখন এই মেরোজয়েড আরবিসি তে আক্রমণ করার পরে খুব সুন্দর করে তারা আরবিসির ভিতরে ঢুকে গেল। আরবিসির ভিতরে ঢোকার পরে তারা সেইখানে তাদের মধ্যে একটা সিগনেট রিং অ্যাপিয়ার করে, মানে এটাকে বলা হয় সিগনেট রিং বা সিগনেচার রিং। হ্যাঁ, তাদের এরকম একটা রিং ফর্ম একটা স্ট্রাকচার পান, কারণ এই যে মেরোজয়েডটা আছে মেরোজয়েডের মধ্যে একটা ভেকিউল অ্যাপিয়ার করে। ধরেন এটা তো এতক্ষণ গোল ছিল, এখন যখন তার মধ্যে একটা ভেকিউল অ্যাপিয়ার করলো, তখন এইখানে একটা রিং শেপ একটা স্ট্রাকচার আমাদের কাছে লাগে। ঠিক আছে, এই রিংটাকে সিগনেট রিং এরকম বলা হয়, কারণ এই রিংটা দিয়ে আমরা মূলত তাদেরকে আইডেন্টিফাই করি। আপনি যখন একটা ব্লাড স্মিয়ার করবেন, তখন দেখবেন যে আরে আরবিসি আরবিসি, কিন্তু আরবিসির ভিতরে কি যেন একটা ফাঁকা জায়গা, কি যেন একটা গোল, একটা রিং এর মতো একটা স্ট্রাকচার। এই জিনিসটা দেখে আপনি বুঝতে পারবেন এটা ম্যালেরিয়া। আচ্ছা, এরপরে যে জিনিসটা হয় যে এই সিগনেট রিংটা হচ্ছে একদম ইনিশিয়াল পর্যায়ে, আস্তে আস্তে সেই সিগনেট রিংটা বড় হওয়া শুরু করে। যখন বড় হয়, বড় হওয়ার পরে তাদের একটা ইরেগুলার একটা শেপে তারা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে এমিবয়েড ট্রোফোজয়েড, বা এটাকে বলা হয় লেট ট্রোফোজয়েড। তাহলে রিং ফর্মটা হচ্ছে আর্লি ট্রোফোজয়েড, আর হচ্ছে এমিবয়েড ফর্মে যখন যাচ্ছে, একটা ইরেগুলার শেপে যখন যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে লেট ট্রোফোজয়েড। এবং আমরা আগের মতো ঘটনা জানি যে ট্রোফোজয়েড থেকে হবে সিজন, এবং সিজনটা আস্তে আস্তে ম্যাচিউর হবে, তার চারপাশে সাইটোপ্লাজম জমা হবে এবং সেটা আরবিসি কে লাইসিস করে সেটা বের হয়ে যাবে, তখন এটাকে আমরা বলছি ইরেথ্রোসাইটিক মেরোজয়েড। এবং এইভাবে আর এই মেরোজয়েড গুলো আরো কিছু আরবিসি কে আক্রমণ করবে। তাহলে দেখেন ইরেথ্রোসাইটিক সাইটোগনিতে যে জিনিসটা হচ্ছে, লিভার থেকে মেরোজয়েড আসলো, একটা আরবিসি কে আক্রমণ করলো, সেইটা আরবিসির ভিতরে ঢুকে ট্রফোজয়েড হলো ইনিশিয়ালি, তার মধ্যে একটা রিং এপিয়ার করলো, সেটা বড় হলো, ইরিগুলার একটা শেপ হয়ে গেল, দেন তারা সাইজেন্ট হয়ে আলটিমেটলি আবার মেরোজয়েডে পরিণত হলো এবং অন্যান্য আরবিসি কে আক্রমণ করলো। এইভাবে তারা অনেকগুলো আরবিসি কে ডিস্ট্রাকশন করতে পারে। একই সাথে কিছু পরিমাণ মেরোজয়েড তারা মেচিউর হয়ে যেতে পারে, তারা মেচিউর হয়ে তারা কিছু পরিণত হবে, তারা হচ্ছে এরকম গ্যামেটোসাইটে পরিণত হবে। আপনি যদি একটু গ্যামেটোসাইট গুলোর দিকে লক্ষ্য করেন, যে দুই রকম গ্যামেটোসাইট কিন্তু দেখানো হচ্ছে। যেমন এই পাশে যে গ্যামেটোসাইট যেগুলো গোল গোল করা, যেমন এখানে দেখেন একদম খুবই ডিপলি স্টেইনড একটা গ্যামেটোসাইট, তার মানে বোঝা যাচ্ছে এখানে অর্গানিলস অনেক বেশি, এই কারণে স্টেইনটা বেশি নিয়েছে। ডিপলি স্টেইন নিউক্লিয়াসটা এক সাইডে আছে, এটা কিসের গ্যামেটোসাইট? প্লাজমোডিয়াম ভিভেক্স, ওভালি এবং হচ্ছে মেলেরি। তাহলে প্লাজমোডিয়াম ভিভেক্স, ওভালি এবং মেলেরি এই তিনটার গ্যামেটোসাইট দেখতে একই রকম, এই তিনটার গ্যামেটোসাইট দেখতে একই রকম, কিন্তু প্লাজমোডিয়াম ফেলসিপারামের গ্যামেটোসাইটটা আলাদা। প্লাজমোডিয়াম ফেলসিপারামের যে ফিমেল যে গ্যামেটোসাইটটা থাকে, এটা এত বড় হয়ে যায় যেটা আরবিসি কে পিয়ার্স করে বের হয়ে যেতে পারে, এটার দুইটা এন্ড শার্প থাকে। আর যে মেল যে ক্যামেটোসাইট, সেটাও আরবিসি কে পিয়ার্স করে বের হয়ে যায়, এইটার দুইটা এন্ড একটু ব্লান্ট থাকে। এই কারণে এদের শেপটাকে আমরা বলি হচ্ছে বানানা শেপ। ঠিক আছে, তাহলে বানানা শেপ আপনি পাচ্ছেন কোথায়? প্লাজমোডিয়াম ফেলসিপারামে। এটা মনে রাখতে হবে ভাইয়া, প্লাজমোডিয়াম ফেলসিপারামে আপনি বানানা শেপ পাচ্ছেন, আর নর্মালি রাউন্ড শেপ আমরা পাই আদার ফেলসিপারাম গুলাতে। ঠিক আছে, তাহলে এই যে ঘটনা ঘটলো, এটাকে আমরা বলি হচ্ছে গ্যামেটোকনি। এই গ্যামেটোগনি যখন আপনাকে মসকিটো বাইট করছে, তারা সেই গ্যামেটোগনি গুলাকে তারা সাক করে নিয়ে যাচ্ছে। সাক করে যাওয়ার পরে এই গ্যামেটোগনি গুলা দেখেন, এখান থেকে আপনি দুই ধরনের গ্যামেট পাচ্ছেন। একটা গ্যামেটোগনি যে মেল যে গ্যামেট গুলা, সেগুলা মাইক্রো গ্যামেট হয়ে যাবে, ফিমেল যে গ্যামেট গুলা সেগুলা ম্যাক্রো গ্যামেট হয়ে যাবে। তাহলে মেল গ্যামেট গুলোর মধ্যে পলিফারেশন হবে, পলিফারেশন হয়ে এটাকে বলা হয় এক্স ফ্লাজেলেশন। তাহলে প্রলিফারেশন হবে, পলিফারেশন হয়ে তারা একটা মেল গ্যামেট থেকে অনেকগুলা মাইক্রো গ্যামেট তৈরি হবে। ফিমেল গ্যামেট গুলা পলিফারেশন হবে না, এরা একটাই থাকবে, এরা আরো ম্যাচিউর হবে। একটা পর্যায়ে ম্যাক্রো গ্যামেট মাইক্রো গ্যামেট একসাথে মিলিত হবে, তারা ফিউশন হবে, ফিউশন হওয়ার পরে তারা ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশন হওয়ার পরে তারা জাইগোটে পরিণত হবে। জাইগোট এখন এনোফিলিস মসকিটোর মিড গাটের মধ্যে আছে। দেন সেই জাইগোটটা, এই মিড গাট থেকে জাইগোটটা একটু ধরেন এই এরকম গোলগাল হচ্ছে, ভটকো হচ্ছে জাইগোট,
সে একটা স্ট্রাকচার নিবে, এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এটাকে আমরা বলি উকিনেট। যেহেতু তার মাথাটা একটু সুচালো হয়ে গেছে, ওই যে আমরা বলেছিলাম এপি কমপ্লেক্সে, তাহলে তার মাথার মধ্যে এরকম কিছু জিনিস এপিয়ার করে, মাইক্রোটিউবিউল এপিয়ার করে, যেটা সে মুভমেন্ট করতে পারে। এই কারণে তখন তার নাম চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে সেটাকে আমরা বলি কিনেট। কিনেট বা কাইনেটিক এই শব্দটা মানে হচ্ছে গতিশীলতা বোঝায়। তাহলে কিনেট হচ্ছে এরকম একটা জাইগোট, জাইগোটটা যখন গতিশীল হয়ে যাচ্ছে তখন তার নাম হয় কিনেট। তাহলে এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগুলো আমি বললাম, এতক্ষণ পর্যন্ত এই ঘটনাগুলো কোথায় আছে? আপনার এই ম্যালেরিয়ার মিড গাটের মধ্যে হচ্ছে এতক্ষণ পর্যন্ত। কিন্তু যখন ফার্টিলাইজেশন হয়ে যাচ্ছে, তখন সে মিড গাটের ভিতরে আর থাকবে না। এখন সে জাইগোট থেকে যেহেতু উকিনেট হইলো, সে কি করবে? উকিনেটটা মিড গাটের ওয়ালটাকে পিয়ার্স করে বাইরে চলে আসবে, এবং বাইরে এই উকিনেটটা এসে একটা সিস্টের মতো স্ট্রাকচার তৈরি করবে। তাহলে সে এখন মিড গাটে নাই, সে মিড গাটের ওয়ালের মধ্যে আছে, এবং মিড গাট ক্রস করে বের হয় নাই, মিড গাটের সবচেয়ে পেরিফেরালি সে সিচুয়েটেড। আচ্ছা, এখন ওকেনের থেকে হবে ওসিস্ট। ওসিস্টের মধ্যে একটা নিউক্লিয়াস আছে। এখন এটা আবার ওসিস্টটা ডেভেলপড হবে, ওসিস্টটা ফিউশন হবে। ফিউশন হওয়ার মাধ্যমে ওসিস্টের নিউক্লিয়াসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাহলে একাধিক নিউক্লিয়াস হবে, তাহলে আপনি এখানে অনেকগুলো নিউক্লিয়াস পাবেন ওসিস্টে। সেই নিউক্লিয়াস গুলোর মধ্যে এগুলো আস্তে আস্তে মেচিওর হবে। মেচিওর হয়ে এইখানে এই সিস্টেমের মধ্যে ওসিস্টের ভিতরে অনেকগুলো স্পোরোজয়েড পাবে। এবং আলটিমেটলি সেই স্পোরোজয়েড গুলা কোথায় যাবে? এই স্পোরোজয়েড গুলো হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডে যাবে, এবং সেই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে সেটা হচ্ছে মানুষের শরীরে প্রবেশ করবে। তাহলে আমরা পাচ্ছি যে স্যালাইভারি গ্ল্যান্ডে এসে যাচ্ছে, এবং স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আবার যখন মস্কিটো আমাদেরকে বাইট করছে, তাহলে মস্কিটোর বাইটের মাধ্যমে এই স্পোরোজয়েডটা আমাদের শরীরে এসে ঢুকে যাচ্ছে। তাহলে মোটামুটি আমরা টোটাল প্রসিডিওরটা পড়ে ফেললাম। এবার যদি আপনাদেরকে নিচে আরেকটা ছবি দেখাই, আশা করি আপনাদের জন্য আবার সহজ হবে। তাহলে মস্কিটো আমাদের কামড় দিল, কামড় দেওয়ার পরে আমাদের লিভার সেলের মধ্যে স্পোরোজয়েড ঢুকলো, স্পোরোজয়েড ঢোকার পরে লিভার সেলের মধ্যে তারা গ্রো করলো, সিজন করলো, সিজন থেকে মেরোজয়েড বের হইলো, মেরোজয়েড আমাদের শরীরে ঢুকলো। এটা কি? এটা হচ্ছে সেই রিং ফর্মটা, সেই রিং ফর্মটা আমরা এখানে পাইলাম। রিং ফর্ম থেকে তারা সিজন হবে, সিজন হয়ে আরবিসি কে রাপচার করে বের হবে, এবং অন্যান্য আরবিসি কে তারা আক্রমণ করবে। অথবা তারা আরবিসির ভিতরে তারা ডেভেলপ করবে কি? গ্যামেটোসাইট। এবং সেই গ্যামেটোসাইট গুলা ম্যাচিওর হবে, মেল হবে, ফিমেল হবে, যখন মস্কিটো বাইট করবে মস্কিটোর শরীরে তারা যাবে। যাওয়ার পরে এই গ্যামেটোসাইট থেকে এক্সফ্লাজেলেশন প্রক্রিয়া, অনেকগুলা গ্যামেটোসাইট বের হবে। এক্সফ্লাজেলেশন মানে ফ্লাজেলের মতো করে এরকম অনেকগুলা গ্যামেটোসাইট বের হবে। এই প্রত্যেকটা হচ্ছে মাইক্রোগ্যামেট। আর ফিমেলটা কিছু করবে না, ফিমেলটা আরো মোটা কাটা হবে, এটাকে আমরা বলবো ম্যাক্রোগ্যামেট। এই মাইক্রোগ্যামেট গুলা গিয়ে ম্যাক্রোগ্যামেটকে ফার্টিলাইজ করবে, ফার্টিলাইজ করে জাইগোট হবে, জাইগোট থেকে ওকেনেট হবে, সেখান থেকে ওসিস্ট হবে, ম্যালেরিয়ার স্যালিভারি গ্ল্যান্ডে গিয়ে সেটা রাপচার হবে। সো এইটা হচ্ছে টোটাল ম্যালেরিয়ার লাইফ সাইকেল। এই লাইফ সাইকেলটাকে আপনি দেখবেন যে এখানে বর্ণনা করে লেখা হয়েছে, যেমন ইরিথ্রোসাইটিক সাইজোগনিতে লেখা হয়েছে এই যে আরবিসি শরীরে ঢুকলো, এন্ডোসাইটোসিস করলো, এরপরে তারা ট্রফোজয়েড হলো, ট্রফোজয়েডের পরে রিং ফর্ম হলো, এবং রিং ফর্মটাকে আমরা কি বললাম? আর্লি ট্রফোজয়েড। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর্লি ট্রফোজয়েড, এটাকে আমরা বললাম হচ্ছে সিগনেট রিং, এবং এখানে একটা সেন্ট্রাল ভেকিউল থাকে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। আচ্ছা, এবারে রিং রিং ফর্মে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। রিং ফর্ম অকিউপাইজ 1/3 অফ দ্য আরবিসি এক্সেপ্ট ইন প্লাজমোডিয়াম ফেলসিপারাম। তার মানে প্লাজমোডিয়াম ফেলসিপারামের রিং ফর্মটা থাকে ছোট, সেটা টোটাল আরবিসির 1/6 জায়গা নিয়ে থাকে। এবং প্লাজমোডিয়াম ফেলসিপারামের এই সবকিছু একটু অ্যাটিপিক্যাল, দেখবেন তার রিং ফর্মটা একটু অ্যাটিপিক্যাল থাকে, আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এরপরে প্রি পেটেন্ট পিরিয়ড মানে কি? প্রি পেটেন্ট পিরিয়ড মানে হচ্ছে এই যে আরবিসি আমাদের শরীরে ঢুকলো, দুঃখিত আরবিসি না, একটা ম্যালেরিয়ার প্যারাসাইট আমাদের শরীরে ঢুকলো, শরীরে ঢোকার পরে আপনি তাকে ব্লাডে খুঁজে পাইতে যে সময়টা লাগে, সেই সময়টাকে আমরা বলি প্রি পেটেন্ট পিরিয়ড। মানে একটা স্পোরোজয়েড ঢুকলো, তাকে আপনি আরবিসিতে খুঁজে পাইতে যে সময়টা লাগে, এটাকে বলা হয় প্রি পেটেন্ট পিরিয়ড। এটা আপনি চাইলে ডেফিনেশন মনে রাখতে পারেন। আচ্ছা, এরপরে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ম্যালেরিয়াল পিগমেন্ট। এই জিনিসটা আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে ম্যালেরিয়ার পিগমেন্ট বলতে কি বলছো, বা ম্যালেরিয়ার পিগমেন্ট কোথায় পাওয়া যায়? তাহলে এই যে আরবিসিটা আমাদের দুঃখিত, ম্যালেরিয়াল প্যারাসাইটটা আমাদের আরবিসির মধ্যে আছে। তখন আরবিসির মধ্যে থাকার পরে এই প্লাজমোডিয়াম কি করবে? আপনার যে হিমোগ্লোবিনটা আছে সেই হিমোগ্লোবিনটাকে এরা খেয়ে ফেলবে, সেই হিমোগ্লোবিনটাকে এরা ভেঙে ফেলবে। তখন তারা কি করবে? তারা এই হিমোগ্লোবিনটাকে ডিস্ট্রাকশন করবে। হিমোগ্লোবিনটা মেটাবলাইজ করে তারা এরকম একটা স্ট্রাকচার তৈরি করবে, যেখানে হচ্ছে হিমোগ্লোবিনের মেটাবলিজমের পরে আপনি পাচ্ছেন হেমাটিন। ঠিক আছে? পাশাপাশি আমরা জানি যে হিমোগ্লোবিনে হিম থাকে, গ্লোবিন থাকে, ওগুলাকে আমরা ভাঙলে পাই আয়রন, পাই প্রোটোপরফাইরিন পাই। তাহলে এই যে পরফাইরিনের সাথে এরকম বিভিন্ন রকম প্রোটিনকে তারা মিক্স করে তারা হচ্ছে হিমোজয়েন্ট পিগমেন্ট তৈরি করে, হিমোজয়েন্ট পিগমেন্ট তৈরি করে। তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে, এখানে আপনি হিমোজয়েন্ট পিগমেন্ট পাবেন। এই হিমোজয়েন্ট পিগমেন্টের কালার আসলে কি? বলা হচ্ছে এই হিমোজয়েন্ট পিগমেন্টটা এটা হচ্ছে ব্রাউন ব্ল্যাক কালার। এটা কি কালার? বেশিরভাগ ক্ষেত্রে ব্রাউন ব্ল্যাক কালার পাওয়া যায়, তবে ভিভেক্সে এটা হচ্ছে ইয়েলোইশ কালার পাওয়া যেতে পারে। এত বেশি ইম্পর্টেন্ট না, তবে জেনে রাখা ভালো। এরপরে লেট ট্রফোজয়েড কি হয়? যে আমরা বললাম যে আমাদের আর মানে
ট্রফোজয়েডটা ইরেগুলার একটা শেপ হয়, এটাকে আমরা বলি এমিবয়েড শেপ, এটাকে আমরা বলি এমিবয়েড ট্রফোজয়েড, এটাকে আমরা লেই ট্রফোজয়েড নামে চিনি। পরবর্তীতে সিজন্ড হয়, সিজন্ড হয়ে সাইজোগনি হয়, মানে নিউক্লিয়ার ডিভিশন হয়, আলটিমেটলি অনেক অনেক নাম্বার আমরা পাই। আচ্ছা, এইখানে একটা চিন্তার ব্যাপার হচ্ছে এই যে এক একটা ম্যালেরিয়াল প্যারাসাইট এক এক সময় গিয়ে রাপচার হয়, প্রত্যেক ম্যালেরিয়াল প্যারাসাইটের রাপচার হওয়ার সময়টা সেম না। কেউ হয়তো বা আপনি দেখবেন যে 12 থেকে 24 ঘন্টা পরে রাপচার হচ্ছে, কেউ 48 ঘন্টা পরে রাপচার হচ্ছে, কেউ 72 ঘন্টা পরে রাপচার হচ্ছে। যখন ম্যালেরিয়াল প্যারাসাইট গুলো রাপচার হয় তখন আপনার ইমিউন সেল গুলো বুঝতে পারে, ও ম্যালেরিয়াল প্যারাসাইট রাপচার হয়েছে, যাই গিয়ে মেরে আসি। তাহলে যখন আপনার ইমিউন সেল ফাইটিং করা শুরু করে তখনই কিন্তু আপনার ফিভারটা আসে। তার মানে যেহেতু এই ইরেথ্রোসাইটিক সাইজোগুনি একটা নির্দিষ্ট পার্টিকুলার সময় পরে পরে হচ্ছে, এই পার্টিকুলার সময় পরে পরে হওয়ার জন্য আপনার এইখানে রেসপন্সটাও একটা নির্দিষ্ট সময় পরে পরে হয়। তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে এই যে পারক্সিজম অফ ফিভার এটা কেন হচ্ছে, কারণ এই রাপচার এবং রিলিজের এই ব্যাপারটা, এই ডটার মেরোজয়েড গুলো রাপচার এবং রিলিজ হতে হতে অনেক সময় লাগে, একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে, ঠিক আছে। তাহলে এই কারণেই আমরা এখানে একটা পার্টিকুলার টাইম পরে পরে ইনফেকশনটা পাই। ওকে, এরপরে ইনফ্যাক্ট ইনকিউবেশন পিরিয়ড, তাহলে প্রি প্যাটেন্ট পিরিয়ড আপনি শুনেছেন, এখন ইনকিউবেশন পিরিয়ড আসলে এই জিনিসটা আবার কি? তাহলে প্রি প্যাটেন্ট পিরিয়ড হচ্ছে আপনি ম্যালেরিয়াল প্যারাসাইটকে আরবিসি তে দেখতে পেয়েছেন, পেরিফেরাল ব্লাড ফিল্মে দেখতে পেয়েছেন, এটা হচ্ছে প্রি প্যাটেন্ট পিরিয়ড। আর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে এই যে প্যারাসাইটটা এন্ট্রি করলো, এই যে ক্লিনিক্যাল সাইন সিমটম দিল, তাহলে প্যারাসাইট এন্ট্রি থেকে শুরু করে ক্লিনিক্যাল সাইন সিমটম পাওয়া পর্যন্ত সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। ইম্পর্টেন্স কি? ইনকিউবেশন পিরিয়ডের ইম্পর্টেন্স হচ্ছে, ধরেন একটা মানুষ একটা হিল ট্র্যাক এরিয়া থেকে ঘুরে আসছে, এখন আপনি চিন্তা করলেন তার প্লাজমোডিয়াম হতে পারে, প্লাজমোডিয়াম ফেলসিপারাম হতে পারে। তাহলে প্লাজমোডিয়াম ফেলসিপারাম যদি হইতে চায় তাহলে আপনাকে কয়দিন আগের হিস্ট্রি নিতে হবে? আপনি দেখবেন যে সে 12 দিন বা 2 সপ্তাহের মধ্যে সে কোনো জায়গায় হিলটেক এরিয়াতে গেল কিনা, কারণ 14 দিন হচ্ছে তার ইনকিউবেশন পিরিয়ড। যদি প্লাজমোডিয়াম ফেলসিপারাম দিয়ে ইনফেকশন হয় 14 দিনের মধ্যে সিমটম প্রকাশ পাবে। তাহলে তাদেরকে যদি আপনি আইসোলেট করে রাখতে চান, কতদিন আইসোলেট করবেন? সেই ইনকিউবেশন পিরিয়ড পর্যন্ত আপনি আইসোলেট করবেন, এই কারণে আমরা ইনকিউবেশন পিরিয়ডটা শিখি। অথবা আপনি যদি একটা প্রোফাইলেক্সিস ড্রাগ খান, হ্যাঁ ধরেন আপনি চিন্তা করলেন যে না আমি হিলটেক এরিয়াতে যাব, আমি কয়দিন প্রোফাইলেক্সিস ড্রাগটা খাবো, কয়দিন ড্রাগটা খেলে আমাদের জন্য ভালো? তাহলে যতদিন আপনার ইনকিউবেশন পিরিয়ড থাকতে পারে অতদিন আপনাকে প্রোফাইলেক্সিস ড্রাগ খেতে হবে। তাহলে প্লাজমোডিয়াম ভিভেক্স এর ক্ষেত্রে নিয়ারলি 14 ডেজ, প্লাজমোডিয়াম ফেলসিপারামের ক্ষেত্রে নিয়ারলি 14 ডেজ আপনার ইনকিউবেশন পিরিয়ড। ওকে, তাহলে এই কথাগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, এটা আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিসে বলবো যে প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইনফেকশনে, এটা একটা মজার ব্যাপার, প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইনফেকশনের ক্ষেত্রে বলা হচ্ছে লেটার স্টেজ অফ ইরেথ্রোসাইটিক সাইকেল। এটা কোনটা ভাইয়া? ওই যে আমরা বললাম ট্রফোজয়েড, আর্লি ট্রফোজয়েড থাকে রিং শেপ, লেটে গিয়ে তারা হয়ে যায় এমিবয়েড শেপ। এখন বলা হচ্ছে যে প্লাজমোডিয়াম ফেলসিপারামের এই যে লেটার স্টেজ গুলা, প্লাজমোডিয়াম ফেলসিপারামের লেটার স্টেজ গুলা এইটা সার্কুলেশনে পাওয়া যায় না। তাহলে এমিবয়েড ট্রফোজয়েড যে স্টেজটা আছে প্লাজমোডিয়াম ফেলসিপারামের, এটা আপনি সার্কুলেশনে পাবেন না। কেন পাবেন না? কারণ প্লাজমোডিয়াম ফেলসিপারামের লেটার স্টেজ গুলা ততক্ষণে তারা বিভিন্ন অর্গানের মধ্যে ঢুকে যায়, তারা আপনার ব্রেইনে ঢুকে যায়, বিভিন্ন ইন্টারনাল অর্গানে ঢুকে যায়। এই কারণে বলা হয়েছে যে অন্যান্য সব প্লাজমোডিয়ামের আর্লি ট্রফোজয়েড ফেজ, লেট ট্রফোজয়েড ফেজ সবগুলো আপনি পেলেও আপনি কিন্তু প্লাজমোডিয়াম ফেলসিপারামের মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করলে লেট ট্রফোজয়েড ফেজ এবং সাইজন ফেজ আপনি পাবেন না। ওকে, তাহলে এই ইনফরমেশনটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার ডায়াগনোসিসের জন্য। ওকে, এরপর গেমিটোগনির কথা বলেছি, গেমিটোগনি থেকে আসলে কোশ্চেন করে না, জাস্ট মনে রাখতে হবে প্লাজমোডিয়াম ফেলসিপারামের ইয়েটা আলাদা ছিল, তারা ক্রিসেন্ট শেপ অথবা এটাকে আমরা বলতে পারি ব্যানানা শেপ, ঠিক আছে। এরপর মেল গেমেটোসাইট, ফিমেল গেমেটোসাইট এগুলো আমরা বলেছি, এইটা আপনি রিডিং করলেই পারবেন। মসকিউটো সাইকেল, এখানে আসলে ফ্লাজেলেশন, স্পোরোজয়েড, ওসিস এগুলো সবই আসলে বলা হয়েছে, এখানে আসলে বলার মতো আপনাদেরকে কিছু দেখছি না। ওকে, তাহলে এটা গেল। এবার আসলে প্যাথোজেনেসিস এবং ক্লিনিক্যাল ফিচার। তাহলে প্যাথোজেনেসিস এন্ড ক্লিনিক্যাল ফিচারের আগে আমি একটু চারটা ম্যালেরিয়াল প্যারাসাইটের একটু পার্থক্যটা আপনাদেরকে বলি। তারা দেখেন প্লাজমোডিয়াম ভিভেক্স রিল্যাপস কার কার ক্ষেত্রে হয়, আমরা দুইটা মনে রাখবো, ওভি প্লাজমোডিয়াম ভিভেক্স আর ওভারের ক্ষেত্রে রিল্যাপস হয়। রিক্রুডেসেন্স কার কার হয়? প্লাজমোডিয়াম ফেলসিপারাম ম্যালেরিয়ার ক্ষেত্রে রিক্রুডেসেন্স হয়। দুইটা পয়েন্ট চলে গেল। এরপরে আপনি যদি বলেন যে ইনকিউবেশন পিরিয়ড কার কেমন, ইনকিউবেশন পিরিয়ড ভিভেক্স এর 14 দিন, ফেলসিপারামের 12 দিন, ঠিক আছে, বাকিদের একটু বেশি বেশি 28 আর 17। এই তিনটা পয়েন্ট আপনি মনে রাখতে পারেন, এছাড়া আর এখানে মনে রাখার মতো কিছু নাই, হ্যাঁ বাকিগুলো দরকার নাই। আচ্ছা, এবারে আসেন পরবর্তী কথাগুলোতে আসি, যে প্যাথোজেনেসিস এন্ড ক্লিনিক্যাল ফিচার। তাহলে আপনি দেখবেন যে এখানে হচ্ছে বিনাইন ম্যালেরিয়া, তাহলে শুরুতে যে ম্যালেরিয়াটা হচ্ছে যেমন হচ্ছে ভিভেক্স যেটা হয় সেটা বিনাইন ম্যালেরিয়া, তার মানে হচ্ছে মাইল্ড ফর্মে থাকে। তবে ম্যালেরিয়া বুঝতে গেলে আপনাকে কয়েকটা জিনিস অবশ্যই আইডেন্টিফাই করতে হবে, সেই এই ট্রায়াডটা কি? ট্রায়াডের মধ্যে আপনার থাকবে হচ্ছে ফিভার, হ্যাঁ একটা হচ্ছে ফিভার থাকবে, এবং এই ফিভারটা কি থাকবে? ফিভারটা পারক্সিসমাল ফিভার থাকবে।
মানে কি, মানে হঠাৎ হঠাৎ আসবে, ওই যে 48 ঘন্টা 72 ঘন্টা পর পর আসবে। পাশাপাশি আপনি পাবেন হচ্ছে এনিমিয়া, আর আপনি পাবেন হচ্ছে স্প্লিনোমেগালি। তাহলে ফিভার, এনিমিয়া এবং হচ্ছে স্প্লিনোমেগালি, এই তিনটার কম্বিনেশনে যেটা আমরা পাই সেটাকে আমরা বলি হচ্ছে বিনাইন ম্যালেরিয়া। কমপক্ষে তিনটা থাকতেই হবে। তাহলে ফেব্রুয়ারি এপিসোড গুলো কি হবে, এটা আমি আলোচনা করেছি যে কোয়ার্টান কি, কিউটোডিয়ান কি, টার্সিয়ান কি, এটা আপনারা জানেন। এখন এই ফিভারকে তিনটা স্টেজে আমরা আলোচনা করতে পারি। তিনটা স্টেজের মধ্যে একটা হচ্ছে কোল্ড স্টেজ, একটা হচ্ছে হট স্টেজ, একটা হচ্ছে সোয়েটিং স্টেজ। কোল্ড স্টেজটা হচ্ছে জ্বর আসতেছে আসতেছে ভাব, 15 মিনিট থেকে 1 ঘন্টা রোগীর শরীরটা প্রচন্ড রকম ঠান্ডা হয়ে যাবে, রোগী কাঁপাকাঁপি শুরু করবে, চিলসেন রাইগর থাকবে, মাথা ব্যথা হবে, বমি বমি ভাব হবে। 1 ঘন্টা পরে রোগীর জ্বর আসা শুরু করবে। জ্বর আসলো তো আসলো, এত হাই গ্রেড জ্বর হবে, তো বলা হয় যে নিয়ারলি 41 ডিগ্রি, মানে 104 ডিগ্রি ফারেনহাইটের মতো, মানে শরীর পুড়ে যাচ্ছে। এইরকম করে জ্বরটা থাকবে, মাথা ব্যথাও থাকবে। এরপরে প্রচন্ড ঘাম দিয়ে প্রফিউজ সুইটিং হয়ে রোগীর জ্বরটা ছাড়বে এবং রোগীর শরীরটা তখন ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এবং রোগী এই জ্বরের ইয়েতে এত কাবু হয়ে যাবে যে রোগী একদম ঘুমায় পড়তে পারে। ঠিক আছে, এটা প্রায় 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত এরকমটা থাকে। ওকে। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হবে যে পারক্সিমাল যে ফিভারটা হয় এটা সবসময় আপনি পাবেন ব্যাপারটা এরকম না। পারক্সিমাল ফিভারের ক্ষেত্রে ইনিশিয়ালি যে জিনিসটা হয় যে যেই ম্যালেরিয়াল প্যারাসাইটটি থাকলো সেই ম্যালেরিয়াল প্যারাসাইটটা ওই রকম ফিচার দিতে কিছুদিন সময় লাগতে পারে। ধরেন কয়েকটা একটা দুইটা সাইকেল যাওয়ার পরে এরপর আপনি পারক্সিমাল পাবেন। ইনিশিয়ালি হয় কি যে কিছু আরবিসি ভাঙে, কিছু নর্মাল থাকে, আবার কিছু ভাঙে, কিছু নর্মাল থাকে। এই কারণে একটা ইরিগুলার প্যাটার্নে ফিভার পাওয়া যায়। বাট কয়েকটা জেনারেশন যাওয়ার পরে আপনি মোটামুটি পারক্সিমাল আপনি পাবেন। ঠিক আছে। ওকে। আর শরীর বেশি খারাপ হবে কোথায়? ডেফিনেটলি প্লাজমোডিয়াম ফেসিপারামে। এটা আপনার শরীর প্রচন্ড খারাপ হবে। এখানে একটা শব্দ আছে, মার্কড প্রোস্ট্রেশন। প্রোস্ট্রেশন মানে এত শরীরটা খারাপ, আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, কিছু করতে পারছেন না, আপনাকে ধরে উঠানো লাগতেছে। এইরকম যদি শরীর প্রচন্ড খারাপ হয়ে যায়, থিঙ্ক অ্যাবাউট ম্যালেরিয়া। ওকে। আচ্ছা, এবার আসেন এনিমিয়া কেন হয়। এনিমিয়া কেন হয় আমরা বুঝে ফেলছি। এনিমিয়ার কয়েকটা কারণ থাকতে পারে। এক নম্বর হচ্ছে আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে। তাহলে যেহেতু আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, আপনার ম্যালেরিয়া হয়। 2 নাম্বার, স্প্লিন যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমরা জানি যে স্প্লিনের মধ্যে দিয়ে আমরা আরবিসি কে একটা চেক আপ করে। তাহলে স্প্লিনের মধ্যে দিয়ে যখন আরবিসি যাচ্ছে, তাহলে স্প্লিন কি করতেছে, ইনফেক্টেড এবং আনইনফেক্টেড আরবিসি কে সে মেরে ফেলতেছে। কেন? কারণ তার ইমিউন কমপ্লেক্স যদি আনইনফেক্টেড আরবিসির গায়ে লাগে তখনও সেটাকে সে মেরে ফেলে। এরপরে বোন মেরুতে চলে যায়। বোন মেরু যখন আমাদের আক্রান্ত হয়, তাহলে বোন মেরু সাপ্রেসড হয়ে যায়, আরবিসির ফ্রেজাইলিটি ভেঙে যায়, মানে ফ্রেজাইলিটি বেড়ে যায়, এবং হচ্ছে অটো ইমিউন লাইসিস অফ দা আরবিসি হওয়া শুরু করে। তাহলে এই কয়েকটা মেকানিজমে আপনার এনিমিয়া হচ্ছে। তাহলে এনিমিয়ার কারণ কি কি? প্যারাসাইট এসে ভেঙে ফেলতেছে, স্প্লিন এসে রিমুভ করে ফেলতেছে, অটো ইমিউন ডিস্ট্রাকশন হচ্ছে, বোন মেরু থেকে প্রোডাকশন কম হচ্ছে। তাহলে ও ওভারঅল যেহেতু এখানে আরবিসি গুলা ভেঙে যাচ্ছে, আরবিসির সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু আয়রনের কোনো সমস্যা নাই, ডিএনএর কোনো সমস্যা নেই। এই কারণে আপনি কোন এনিমিয়া পাবেন? নর্মোক্রোমিক নর্মোসাইটিক এনিমিয়া। তার মানে আরবিসি গুলার সাইজ এন্ড শেপ ঠিক থাকবে, কিন্তু এটা হয়ে যাবে নর্মোক্রোমিক নর্মোসাইটিক। স্প্লিনোমেগালি কেন পাচ্ছেন? স্প্লিনটা পালপেবল হতে পারে কেন, এবং ইভেন মেসিভ স্প্লিনোমেগালির একটা কজ কিন্তু ম্যালেরিয়া, আর একটা কি, আর একটা হচ্ছে সেই কালা জ্বর। কারণ এই যে ম্যাক্রোফেজ গুলা সব প্যারাসাইটিস্ট আরবিসি গুলাকে ধরে ধরে মেরে ফেলতেছে, যেহেতু ম্যাক্রোফেজ অতিরিক্ত কাজ করতেছে, স্প্লিন যেহেতু অতিরিক্ত কাজ করছে, ডেফিনেটলি স্প্লিনটা বড় হয়ে যাবে। তাহলে এটা আমরা এতক্ষণ ধরে পড়লাম বিনাইন ম্যালেরিয়া গুলোর বৈশিষ্ট্য। তার মানে প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালেরিতে আপনি এরকম ফিচার গুলো পাবেন। এখন আসেন প্লাজমোডিয়াম ফেলসিপারামে আপনি কি ফিচার গুলো পাবেন, আমরা একটু ব্রেক নিয়ে আলোচনা করব।